নমস্কার। আজকে আমরা রঞ্জনদার বাড়িতে উপস্থিত হয়েছি। রঞ্জনদাকে আপনারা সকলেই চেনেন। রঞ্জনদা দীর্ঘ বছর ধরে পৌরোহিত্য জগতে রয়েছেন এবং আমরা জানি যে এই পৌরোহিত্য জগতে নতুন যে জেনারেশন তারা আসতে কিছুটা ভয় পায়। পুরনো যে জেনারেশন রয়েছেন, যারা রয়েছেন পুরনো জেনারেশনের, তাদেরকে আমরা অনেককেই কাছে সেরকমভাবে পাই না গাইডেন্সের জন্য। তো আজকে রঞ্জনবাবু, রঞ্জন স্যার, আমাদের দাদা, ওনাকে কাছে পেয়েছি। কিছু প্রশ্ন যেগুলো আমাদের প্রায়শই মনে উঠে আসে শাস্ত্রীয় দিকের বা পূজা পাঠ নিয়ে, কর্মকাণ্ড নিয়ে, সেটা নিয়ে কিছু প্রশ্ন আমি স্যারের কাছে, দাদার কাছে করব। আমার মনে হয়েছে যে এই প্রশ্নগুলো মানুষের কাছে পৌঁছে যাওয়া দরকার আছে, তাই আমরা আজকে একটা আলোচনার বক্তব্য রাখছি। আমরা এখন দেখছি মোটামুটি এখন তো বিয়ের সিজন চলছে। এই ধরুন পৌষ মাসে বিয়ে হচ্ছে না, কিন্তু বিয়ের সিজন এই সময় চলছে। তো আমরা এখন দেখছি যে শাস্ত্রীয় যে বিয়ের যে শাস্ত্রীয় দিকটা রয়েছে, ওটাকে কোনো কোনো সময় ওই লোকাচার যেটা আছে সেটা ছাপিয়ে যাচ্ছে। বিয়ের যে শাস্ত্রের আচার আর বিয়ের যে লোকাচার, এই দুটোর মধ্যে কোনটার বেশি প্রাধান্য পাওয়া উচিত? সকলকে আমার সশ্রদ্ধ অভিনন্দন, যত স্থানে আমার প্রণাম এবং জয়গুরু সম্ভাষণ সকলকে। এখন দুটো জিনিস মনে রাখতে হবে। ভারত, এই কথাটার মধ্যে একটা ঐতিহ্য লুকিয়ে আছে। এই যে ভারতবর্ষ তুমি বলছো, তার মধ্যে একটা ঐতিহ্য লুকিয়ে আছে। এই ঐতিহ্যটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সমস্ত কিছু। আমরা বারবার ভারতে মনীষীদের কাছে শুনেছি যে ভারত বিশ্বের শ্রেষ্ঠ আসন আছে এবং আগামী দিনে আবার থাকবেও। অনেক কিছুই আমরা চোখের সামনে প্রত্যক্ষ দেখতে পাই না, তাই তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে, এটা ভাবার মতো কিছু নেই। ভারত তার দার্শনিক চিন্তা, তার আধ্যাত্মবাদ, তার ভক্তিবাদ, তার অনুভূতি, তার আত্মীয়তা বোধ, এগুলির দ্বারা ভারতবর্ষ কিন্তু আগেও শ্রেষ্ঠ আসনে ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। কারণ অন্যান্য ধর্মে বা অন্যান্য দেশে আমাদের ভারতবর্ষের যে ট্র্যাডিশন, ঐতিহ্য, তাকে ধরে বলতে পারে না বসুদৈব কুটুম্বকম, বিশ্বের সকলে আমার আত্মীয়। অয়ম আত্মা সর্বভূতেষু, আমার আত্মাই সকল জীবের মধ্যে বিরাজ করছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করছে। এগুলো ভারতই বলতে পারে। এই যে ভারত, এই ভারতের যে কার্যকলাপ, তার যে আচার, তার যে অনুষ্ঠান, তার একটা পদ্ধতিও যেমনি আছে, তার একটা সুদূর প্রসারী একটা ফলশ্রুতিও আছে, ফলও আছে। এই যে বৈবাহিক বিষয়টা আলোচনায় তুমি নিয়ে এসছো, এইটা যে আমাদের বর্ণাশ্রম ধর্ম রয়েছে একদম বেদের থেকে, সেই বর্ণাশ্রম ধর্মের কিন্তু মূল ভিত্তি। দেখবে গার্হস্থ আশ্রমকে বাকি যে তিনটি আশ্রম রয়েছে, যেমন বানপ্রস্থ, সন্ন্যাস এবং ব্রহ্মচর্য, এই ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস আর তার সাথে রয়েছে গার্হস্থ। এই গার্হস্থকে বলা হচ্ছে স্তম্ভ। কারণ ভালো ব্রহ্মচারী আসে গৃহীর থেকে, ভালো বানপ্রস্থীয় আসে গৃহীর থেকে, প্রকৃত সন্ন্যাসীও আমরা পাই গৃহীর থেকে। এবং এই গৃহের উৎসটাই হচ্ছে বিবাহ। ন গৃহম গৃহমিত্যাহু গৃহিণী গৃহমুচ্যতে, সেই গৃহটা গৃহী নয় যদি সেখানে সেই বাড়িতে গৃহিণী না থাকে। মনুস্মৃতিতে এরকম বলা হচ্ছে। তা এখন এই যে সেই গৃহটা গৃহ নয়, যদি গৃহিণী না থাকে, গৃহিণীটা কিভাবে আসবে? গৃহিণীরা আকাশ থেকে আসবে না, তার একটা পদ্ধতি আছে। অন্যান্য দেশের মতো তো আমাদের দেশে এই পদ্ধতি ছিল না, আজকে হয়েছে যে যাকে তাকে নিয়ে এসে কিছুদিন থাকলাম, লিভ টুগেদার, যেটা এখন আমাদের চলছে। পরে সে বিধর্মী হতে পারে, অনেক রকম হতে পারে, বয়সে ছোট হতে পারে, বড় হতে পারে। দাদুর বয়সী মেয়ের সাথে 26 বছরের, দাদুর বয়সী লোকের সাথে 26 বছরের মেয়ে থাকছে লিভ টুগেদার। তারপরে মনে হলো থাকবো না, কদিন পরে ছেড়ে চলে গেল। এইটা তো আমাদের ভারতীয় পদ্ধতি নয়। আমরা যারা নিজেদের প্রকৃত ভারতীয় বলে মনে করি, আমাদের কাছে বিবাহটা একটা ব্রত পালনের মতো, একটা ব্রত। কেন আমরা বিবাহ করি, এই নিয়ে মনীষীদের প্রচুর আলোচনা আছে। ঠাকুর অনুকূল চন্দ্র, ঠাকুর নিগমানন্দ সরস্বতী,
স্বামী বিবেকানন্দ, এই রকম প্রত্যেক সদ্গুরু এই বিবাহের ওপরে খুব জোর দিয়ে আলোচনা করেছেন। সত্যানন্দ সরস্বতী তিনি বেদান্ত কেশরী উপাধি পেয়েছিলেন। আসামবঙ্গীয় সারস্বত মঠের মহান্ত ছিলেন, আর্যদর্পণ পত্রিকার সভাপতি ছিলেন। তার একটা গ্রন্থ, স্বরচিত গ্রন্থ হচ্ছে আদর্শ গার্হস্থ্য জীবন। স্বামীজিও এই নিয়ে প্রচুর আলোচনা করেছেন, নিগমানন্দজি আলোচনা করেছেন, অনুকূল চন্দ্র তার একাধিক বই আছে বিবাহকে কেন্দ্র করে, বর্ণাশ্রম ধর্মকে কেন্দ্র করে। এরা এইটার উপরে খুব গুরুত্ব দিয়েছেন। কেন না, বিবাহটা কেন আমরা করি? শাস্ত্র বলছে যে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, অর্থাৎ আমাদের এই যে মানব সভ্যতা, এই মানব সভ্যতাটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে এই যে এগিয়ে নিয়ে যাব কিসের মাধ্যমে? একটা বৈধভাবে লব্ধ সন্তানের মধ্যে দিয়ে। আমি বিবাহ করলাম, বিবাহ করার পরে আমি কি করছি? কিসের জন্য বিবাহ করছি? পুত্রের জন্য। এইখানে যে পুত্র শব্দটি আছে, পুত্রার্থে প্রিয়তে ভাষা, এখানে পুত্র বলতে কিন্তু কেবল পুত্রকে বোঝানো, মানে ছেলে বোঝানো হচ্ছে না, কেবল মেল জেন্ডার নয়। আর দেখবে আমাদের যে বিবাহী কন্যাদান আছে, সেখানে কিন্তু কন্যা সম্প্রদায়ের শ্রেষ্ঠত্ব বা কন্যা দানের মাহাত্ম্য বলা হয়েছে। অর্থাৎ একটি পুরুষ যদি কন্যাদান করতে পারে তার মতো সৌভাগ্যবান পুরুষ নেই, এটাও কিন্তু বলা হয়েছে। আবার পুত্র লাভ করে বংশ রক্ষার মধ্যে দিয়ে নিজের পুত নামক নরক থেকে নিজেকে রক্ষা এবং নিজের বংশ মর্যাদাকে ধরে রাখার, তাহলে পুত্র এবং কন্যা উভয়ার্থেই এখানে ব্যবহার করা যায়। এখন সংস্কৃত শ্লোক লিখতে গেলে যারা সংস্কৃত নিয়ে পড়েছেন তারা জানেন যে ছন্দে সংস্কৃত শ্লোক লেখা হয়। এই ছন্দে যখনই তুমি লিখতে যাবে তখন হয় কি, অক্ষরের কতগুলো বাধ্যবাধকতা থাকে, যে আমাকে 24 অক্ষরের শ্লোকটা কমপ্লিট করতে হবে, 2 লাইনের শ্লোক হবে, 24 হলে 4টে পাদ হবে, এইভাবে হবে। তো সেই ক্ষেত্রে অনেক সময় একটা শব্দের মধ্যে দিয়ে দুটি ভাবকে প্রকাশ করা হয়। তো এইখানে যে পুত্র বলা হচ্ছে, অর্থাৎ সন্তান সন্ততির মধ্যে দিয়ে বিবাহ একটা ব্রত, এই ব্রতটা আমি পালন করব এবং এই ব্রতাচরণের মধ্যে দিয়ে আমি কি করব না, বহন করে নিয়ে যাব কি, কাকে না, আমার যে মানব সভ্যতা, মানব জাতির যে সংস্কৃতি, মানব জাতির যে ধর্ম, মানব জাতির যে উদারতা, যে চৈতন্য সত্তা, এইটাকে ধরে নিয়ে যাবো, তার সাথে আমার বংশমর্যাদাটাকে টিকিয়ে রাখবো। এটা হচ্ছে বিবাহের একটা উদ্দেশ্য। এখন এই যে বিবাহ, এটা যদি একদম শুরু থেকে তুমি দেখো, যখন থেকে আমাদের সনাতনী বা হিন্দু পরম্পরায় বিবাহ উৎসব পালন করা হচ্ছে, সেখানে কিন্তু কতগুলো জিনিস ম্যান্ডেটারি রাখা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে পানি গ্রহণ, অর্থাৎ এই বিবাহ আসরে আমি একজন কন্যার পিতার অনুমতি ক্রমে আমি একজন কন্যার হাতকে সমাজে সবার সামনে ধরছি। সাধারণভাবে রাস্তাঘাটে আমি যে কোনো মেয়ের হাত চট করে ধরতে পারি না। যদি স্পর্শ হয়ে যায় কারোর শরীরে, মানে কোনো মায়েদের শরীরের সাথে আমার স্পর্শ হয়, আমরা সরি বলি, ঠিক, বা মায়েরা অনেক সময় বোঝেন অনিচ্ছাকৃত স্পর্শ হয়েছে। কিন্তু বিবাহ আসলে আমি যখন একটি মেয়ের হাত ধরছি সবার উপস্থিতিতে, তখন মেয়ের পিতা এবং মেয়ের পরিবার সকলে সমর্থন দিচ্ছে। এইটাকে হচ্ছে পানি গ্রহণ, পানি মানে হাত। এইটা কিন্তু বিবাহের একটা অঙ্গ, বা এটা যদি বিবাহ আসলে সে শূদ্র হোক ব্রাহ্মণ হোক সবাইকেই করতে হবে। শ্যামাচরণ এর যে আনি কীর্তনের যে তৃতীয় এবং চতুর্থ ভাগ আছে সম্ভবত, সেইখানে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে অব্রাহ্মণের বিবাহ সংস্কার ভিন্ন দশ সংস্কারের আর কোনো সংস্কার হবে না। তার মানে বিবাহ সংস্কারটা পুরো বৈদিক পদ্ধতিতেই হবে, সে ব্রাহ্মণ হোক অব্রাহ্মণ হোক। পানি গ্রহণটা যদি কোনো মেয়ের যজ্ঞাগ্নির সামনে লোকজনের উপস্থিতিতে না করা হয় মন্ত্র পাঠ করে, তিনি অব্রাহ্মণ হলে সে মন্ত্রটা করবে না, ব্রাহ্মণ মন্ত্র করবে, অব্রাহ্মণ শ্রবণ করবে, শ্রবণেও তার ফল লাভ হবে, কিন্তু পানি গ্রহণ অনুষ্ঠানটা করতেই হবে। এটা হচ্ছে বিবাহের একটা স্বীকৃতি যে আমি এই মেয়েটিকে হাত ধরার যোগ্যতা লাভ করেছি, বা মেয়েটি আমাকে এতে অনুমতি দিয়েছে, তার পরিবার আমাকে অনুমতি দিয়েছে। এটা হচ্ছে একটা। এরপরে যেটা আছে দেখবে অশ্মারোহণ। হ্যাঁ, অশ্মারোহণ। অশ্মারোহণ হচ্ছে পাথরে, পাথর পর্বত, অশ্মা শব্দ পাথর পর্বত। এখন যেটা এখন বিবাহ মণ্ডপে তো আর পাহাড়কে আমি নিয়ে আসতে পারি না, হিমালয়কে ডাকলে আমার চলে আসুন, এরকম তো হবে না, বা বিন্ধ্য পর্বতকে আমি ডেকে নিয়ে আসতে পারি না। তো সেখানে পর্বতের কোনো খণ্ড উপস্থিতি, অর্থাৎ
সেটা হচ্ছে পর্বতেরই অঙ্গ, সেটা হচ্ছে অচল, তার উপরে মেয়েটিকে তোলা হয়। এবং দেখো ওখানে একটা কথা আছে, অস্মেত্বং সুস্থিরা হব, পাথরের মতো তুমি অচল হও। আমরা এই যে যাকে বিয়ে করে আনি তাকে আমরা বলি গৃহলক্ষ্মী, তাই না? ঠিক, এই গৃহলক্ষ্মী তিনি আমার ঘরে অচলা থাকুন। আমরা এমনিতেই জানি মা লক্ষ্মী হচ্ছেন চঞ্চলা, কিন্তু এই যে মা লক্ষ্মীর স্বরূপিনী গৃহবধূ বা নববধূ আসছেন, তিনি যেন অচল থাকেন, তাই জন্য আমরা তাকে ওই পাথরের উপর তুলছি। কেন তুলছি? লক্ষ্মী অচল থাকেন না, চঞ্চলা। তার কারণ হচ্ছে লক্ষ্মী কোথাও থাকতে গেলে তার যা যা কন্ডিশন আছে লক্ষ্মীর, এই লক্ষ্মীর পাঁচালীগুলো যে বৃহস্পতিবার প্রত্যেক বাড়িতে পাঠ হয়, সেখানে কি বলছে? কলহ করবে না, তারপরে আরো সমস্ত আছে, সন্ধ্যাকালে নারীরা নিদ্রায় যাবে না, এইরকম অনেক রকম কন্ডিশন লক্ষ্মী দেন। সেইগুলোর কোনোটা যদি ব্যতিক্রম হয় তাহলে লক্ষ্মী চঞ্চল হবে, সেই বাড়ি ত্যাগ করেন। তদ্রূপ নববধূকে যখন বাড়িতে নিয়ে আসা হয়, সেখানে দেখা যায় বিভিন্ন একটা অন্য কালচার থেকে, অন্য পরিবার থেকে একটা মেয়ে আসছে, তার এই কালচার মানে বরপক্ষ বা পাত্রপক্ষের বাড়ির কালচারের সাথে মিল খায় না, অনেক রকম কারণে মনোমালিন্য হয়, তখন মেয়েটি ছেড়ে চলে যেতে পারে। তাই জন্য পুরুষটি ওই মন্ত্রগুলোর বঙ্গানুবাদ করলে দেখবে যে সেখানে বলছে যে এই রকম হতে পারে যে তুমি যেরকম পরিবেশে অভ্যস্ত মনের মতো নাও হতে পারে, অনেক রকম প্রতিকূলতা উপস্থিত হতে পারে, কিন্তু পর্বত যেমন সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে অচল অবস্থায় এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তুমিও আমার পরিবারে সেইভাবে অচল হয়ে দাঁড়িয়ে থাকবে। এই হচ্ছে অসমান। তারপরে সপ্তপদী আছে, ধ্রুবতারা দর্শন আছে, অর্থাৎ ধ্রুবতারা যেমনি অন্ধকার রাতের আকাশে জল জল করে জ্বলে থেকে মানুষকে দিগদর্শন করায় কোন দিকটা, তেমনি এই মেয়েটি নববধূ হয়ে এসে আমার বাড়ি আমার কুলকে দিক দেখাবে। কোন দিকে? না সেই বেদের বা উপনিষদের কথা, তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার দিক দেখাবে। এই রকম সমস্ত কনসেপ্টগুলো হচ্ছে বৈদিক কনসেপ্ট। এবার এই যে লৌকিক কথাটা বলছো, এই লৌকিক যেগুলো আছে, এই লৌকিকগুলো যে একেবারে সবগুলো অবাঞ্ছিত তাও নয়, আবার লৌকিকও নয়, বৈদিকও নয়, পৌরাণিকও নয়, এরকম কিছু জিনিস লৌকিক বলে ঢুকে পড়েছে। এক্স্যাক্টলি, এটাই আসল পয়েন্ট। হ্যাঁ, যেমন ধরো এই যে মেহেন্দি আজকে হয়, এটা তো আমাদের বাঙালিদের মতো ছিল না, এই সংস্কৃতি। হ্যাঁ ঠিক। যে ধর্মটার সাথে বা ধর্মটার কাছে আমরা মাথা নিচু করে মার খেয়েছি দিনের পর দিন, ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছি, আমাদের শাসক হয়ে দীর্ঘদিন ছিল, এখনো বাংলাদেশের লোকেরা যাদের হাতে ক্লিষ্ট, তারা যে মেহেন্দি ব্যবহার করেন এবং বাড়িতে মেহেন্দি গাছ লাগান, সেই মেহেন্দিটা আমাদের ধর্মের একটা অঙ্গ হয়ে উঠেছে। বিরিয়ানি খেতে ভালো লাগে বলে বিরিয়ানিটাকে পলান্ন বলে চালিয়ে দিয়ে বিয়ে বাড়িতে ম্যান্ডেটারি করে দেওয়া। এবার আগামী দিনে দেখা যাবে বিয়ে বাড়ি মানেই লৌকিক খাবার বলে এটাকে ঢুকিয়ে দেওয়া, এটা ঠিক লৌকিক নয়। যেগুলো লৌকিক ছিল, তুমি যদি পিছিয়ে যাও বেশ কিছু কাল, দেখবে অনেক বাড়ির লৌকিক আচার ছিল আনন্দ নাড়ু। এখন বলো এই তো ভাই লৌকিক আচার, তুমি করো। আনন্দ নাড়ু কেউ করতে পারে না এখন, পারে মানে কেউ কেউ পারে, বেশিরভাগ লোকই এখন পারে না। গায়ে হলুদ বা গাত্র হরিদ্রা শব্দটা লোক ভুলে গেছে, এখন হলদি বলে। এবং সেই গায়ে হলুদ যে কতগুলো বিধি পরম্পরা লৌকিক যে বলছো তুমি, লৌকিক বিধি আমি বলছি যে মেয়ের বাড়ি থেকে আসতো কাপড়, সেই কাপড় হচ্ছে পরে গায়ে হলুদ হতো বা কিছু, এখন সেই জায়গায় মেয়ের বাড়ি আলাদা করে ঘাগরা নাকি ঘাগরা বলে, সেইটা কেনে, সেটা পরে গায়ে হলুদ করে। তা সবটাই লৌকিক এইরকম বিষয় নয়। সমস্যাটা হচ্ছে তুমি কি পড়ছো কি খাচ্ছ সেটা নয়। আমাদের বৈদিক যা যা কর্ম আছে, শুধু বিবাহ বলে নয়, উপনয়ন, অন্নপ্রাশন, সব কিছুর মধ্যেই একটা আদর্শ আছে, একটা ভাব আছে, একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা আছে। আমরা এই লৌকিক, তোমাকে আমি বলি, এই লৌকিক লৌকিক করতে করতে বিয়ে বাড়িতে দেখা যায় ক্যামেরাম্যান জুতো পরে বিয়ের মণ্ডপের ওপরে নারায়ণ শিলার কাছে পৌঁছে গেছে জুতো পরে। আর একটু
ব্যালেন্স হারালে হয়তো নারায়ণ শিলা পড়ে যেতে পারে বা ঘট পড়ে যেতে পারে। এবং ওরা নিয়মটাও জানে যে কার প্রতি করতে হবে। এবার নিয়মটা সবটা জানে না, মানে ওরা বলে দেয়। ফটোশুট ছবি তোলার ব্যাপারগুলো জানে। এবার দেখা যায় এই যে দেখো লৌকিক আচার, সিঁদুর দানের কোনো মন্ত্র নেই, এখন নতুন নতুন হচ্ছে। এবং সিঁদুর কোন হাতে, তুমি কোন একটা বিবাহ কাণ্ড নিয়ে এসে দেখা তো মানে অথেন্টিক গ্রন্থ, মানে হঠাৎ করে নেই অথেন্টিক গ্রন্থে কোথাও সিঁদুর দান ঠিক কোন জায়গাটায় হবে লেখা নেই, কিন্তু কারণ এটা একটা আঞ্চলিক প্রথা, পুরোহিত করে এটা পেয়েছি, এটা একটা আঞ্চলিক প্রথা। এবার কেউ বাঁ হাতে করায়, কেউ ডান হাতে করায়, তুমি এটা দিয়ে ধরতে পারবে না, এটা কিন্তু লোকাচার। লৌকিক আচার যেটা বলছে ওটা লোকাচার। কারোর পরম্পরা আছে বাঁ হাতে করাবো, পূর্ব বাংলার কিছু লোক আছে বাঁ হাতে করায়, সেটাও ঠিক, কেউ বাঁ হাতে করায়, কেউ ডান হাতে করায়, ডান হাতেও ঠিক বাঁ হাতেও ঠিক, কারণ এর জন্য শাস্ত্র কোনো নির্দেশিকা, এটা তুমি লৌকিক আচার বলতে পারো। এর আগে বিয়ের বাড়িতে বিয়ে হওয়ার সময় গান হতো, জানো তো, মায়েরা মেয়ে স্ত্রীরা বিভিন্ন রকম গান গাইতেন, এখনো রাজস্থানীদের মধ্যে এই ব্যাপারগুলো আছে, বিয়ের গান। এবং দেখবে তুই বড়বাজার অঞ্চল যদি ঘোরো, বিবাহ মণ্ডপের গান পাবে বিভিন্ন রকম, সেইগুলো নেই। জল তোলার যে রিচুয়াল, সেগুলো লৌকিক আচার, লোকে এখন এগুলোকে কিন্তু বয়কট করেছে, কারণ এও শীতকালে বিয়ে, খুব ভোরবেলা উঠতে হবে, একটু দূরে, এখন তো পুকুর বাড়ির পাশে পাশে আর পুকুর নেই, সব তো বুঝিয়ে প্রমোটিং হয়ে গেছে, তো সুতরাং দূরে দূরে যেতে হয়। তো এই তখন আর এই লৌকিক আচার থাকছে না। এবার এই বিয়ে বাড়িতে ঢুকেই ওই কফি আর ওই কি নাম ডালা ডালা মতো ওইগুলো সব আমিষ। এবার ওইটা নিরামিষও থাকে স্যার? না, সবসময় নিরামিষ থাকে না, মানে এখন মোটামুটি বাঙালি নিরামিষ খায় খুবই কম, আমিষ ভক্তই বেশি। নিরামিষ যদি 1 প্লেট থাকে তো 40 প্লেট আমিষ থাকে। তো ওইগুলো খেয়ে আর যে লোক বৃদ্ধি করছে, যে লোকটি বিবাহ করবেন তাকে ছোঁয়াছুঁয়ি করে, সেখানে আবার শালগ্রাম আছে, এই শালগ্রামের কাজ পর্যন্ত পৌঁছে যায়, মানে একটা তুমি লৌকিক আচার মানে ব্যভিচার হয়ে যাচ্ছে। বৈদিক যে পরম্পরা, বৈদিক পরম্পরার যে পদ্ধতি, সেটা তো হারিয়েছে। হ্যাঁ, তার সাথে যেগুলো হচ্ছে, তুমি বলো না, একটা বিবাহের যে কুসুন্ডিকা, ঠিকঠাক করে একটা কুসুন্ডিকা করে বিয়ে করতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লাগবে সময়। কিন্তু আমরা আজকের দিনে যে বিবাহ মণ্ডপে যাই, সেখানে আমরা দেখি ঠিক সিনেমার রোল করার মতো কতগুলো জিনিস করে ছেড়ে দিতে হয়। কারণ মানুষের কাছে এখন বিবাহের আদর্শটা হারিয়েছে। আমি তোমাকে বলছিলাম যে বিবাহের যে শাস্ত্রীয় বিধি, তার মুখ্য জায়গাটাই হচ্ছে আমার মানব সভ্যতা। যত 84 লক্ষ জনির কথা শাস্ত্রে বলা হয়েছে, এই 84 লক্ষর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মনুষ্য জনি। কারণ যে কুকুরকে যদি আমি লাঠি দেখাই পালাবে, কুকুরকে খেতে না দিলে সে কাঁদবে, ঘুমাবে এবং বংশ বিস্তার করবে। দেখো মানুষের সাথে এই তির্যক জনি অর্থাৎ পশু শ্রেণী একই জায়গায় নেই, কিন্তু একটা জায়গায় পার্থক্য, যেটা চেতনা। চেতনার জায়গায় মানুষ আর পশুর মধ্যে বিভেদ। এই যে চৈতন্যময় যে অবস্থা মানুষের, এই চৈতন্যময় সত্তাটাকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে আমাদের সনাতনী পরম্পরায় যে বিবাহ ব্যবস্থা, তার যে আদর্শ, এটা হারিয়ে গেছে। লৌকিক আচারটা গড়েই ওঠে মূল যে বিষয়। দেখো আমি তোমাকে একটা কথা বলি, চন্দন গাছের একটা বাগান, তার পাশ থেকে দেখবে একটা বেড়া রচনা করা হয় জংলা গাছে। কিসের জন্য? চন্দন গাছটাকে সুরক্ষিত রাখার জন্য। সেই গাছগুলো কিছুই না, সেই গাছগুলোর নামও হয়তো আমরা জানি না, কিন্তু গাছগুলো বেশ শক্ত শক্ত মোটা, চারদিক থেকে আমরা হয়তো কাটা গাছই ধরো লাগিয়ে দিলাম, যে যাতে কেউ চন্দন গাছের বাগানে ঢুকতে না পারে, একটা সীমারেখা করে দিলাম। তাহলে মূল উদ্দেশ্য কিন্তু চন্দন গাছকে রক্ষা করা, কিন্তু ওই গাছগুলোরও কিছু ভূমিকা আছে, কারণ ওগুলো নষ্ট হয়ে গেলে আর কাটার কোনো ভয় নেই, ফলে যে কোনো লোক ঢুকে গিয়ে চন্দন গাছ যথাযথভাবে কেটে দেবে। তাই লোকাচারও তদ্রূপ, লোকাচারের প্রাসঙ্গিকতা, কুলাচারের প্রাসঙ্গিকতাও সেইখানে, যে মূল আদর্শ আমরা যে যাই করি, আমাদের লক্ষ্য কিন্তু বেদের যে সুপ্রিম বিষয় সেখানে গিয়ে মিশে যাওয়া। বেদ প্রত্যেকটি বিষয়ের উপরে আলোকপাত করেছে, প্রত্যেকটি কর্মের একটা সুনির্দিষ্ট ফল আছে, সেই জায়গায় পৌঁছানো। আমরা ভাগবত মহাপুরাণ করছি কেন? ভাগবত মহাপুরাণ হচ্ছে বেদরূপ বৃক্ষে
জাত একটি সুমিষ্ট রসালো ফল। ভাগবত পাঠ করলে আমি বেদের নির্যাসটা রসের মতো, সেখানে কোনো কাঠিন্যতা নেই, তরল রসের এবং মিষ্ট স্বাদের রসের সাথে আমার শরীরে প্রবেশ করবে, অর্থাৎ আমি আস্বাদন করতে পারবো ভগবত চিন্তা, ভগবত লীলা ভাগবতের মধ্যে দিয়ে। তদ্রূপ বেদের যে প্রত্যেকটি কর্মের, বিবাহরূপ কর্মের যে আদর্শ, সেই আদর্শটাকে যথার্থ করার জন্য লোক আচার, এই লৌকিক আচার যখনই তুমি করতে পারবে, দেখবে পারিবারিক যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বিচ্ছেদ, এগুলো মিলে তুই দেখবে বাড়িতে যখন কোনো একটা বড় অনুষ্ঠান হয়, কিছুদিন 6 মাস 7 মাস ঝগড়া ছিল পাশের বাড়ির আত্মীয়র সাথে, সেই তুমি এবার অনুষ্ঠান যখন করবে, তোমার মনে হয় আমার ছেলেকে বিয়ে দেবো, ওকে বলবো না, তো আমার খ্যাতি হয়, বলে দিই। এবার তুমি বলতে গেলে ও দেখলো 6 মাস আসেনি, হঠাৎ করে কি হয়েছে, ওর বিয়ে, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু লৌকিক আচারের মধ্যে। লৌকিক আচার কি করে, এই লোকগুলোকে জোড়া দেয়, কারণ ওই লোকগুলোকে না পেলে, ধরো তোমার বিয়েতে 5 জন এও দরকার, তোমার একা স্ত্রী তো আর সেটা করতে পারবে না, 5 জন আরো দরকার। এবার তোমার এই যে জাতিতে ঝগড়া ছিল, এই লোকাচার পালন, জল ভরার জন্য যেতে হবে 5 জনের, এটা লোকাচার। এই লোকাচার পালন করার জন্য পাশের বাড়ির জাতির সাথে তোমার যে ঝগড়াটা ছিল সেটা মিটে যায়, তাহলে এটা একটা ইতিবাচক দিক হচ্ছে। এটা একটা ইতিবাচক দিক। এই লোকাচারটাই জন্য প্রাসঙ্গিক, কিন্তু লোকাচারের নাম করে আবল তাবল জিনিস কিছু কিছু আমাদের মার্কেটে ঢুকে গেছে। হ্যাঁ, কি বললাম, কতটা বুঝছো? লোকাচারের নাম করে, যেমন বলি তোমায়, শোনো, আমাদের এই যে গাঁটছড়া বাঁধা হয় বিয়েতে, এই গাঁটছড়া কোথায় বাঁধবে? আমরা দেখবে বলতাম যে বিয়ে করেছিস মানে বইয়ের আঁচলে বাঁধা পড়েছিস, এই কথাটা ছিল। আঁচলের সাথে বাঁধা হওয়া বিবাহে। এখন দেখবে এটাই হচ্ছে লোকাচার। এখন দেখবে গাঁটছড়াটা বাঁধা হয় বাঁদিকে বসিয়ে, গাঁটছড়া বাঁধা হয় কিন্তু ডান দিকে বসিয়ে। হ্যাঁ হ্যাঁ, একবারে বসিয়ে দেওয়া হয়। এখন একবারে বাঁদিকে নিয়ে গিয়ে ডাইরেক্ট বসিয়ে দিয়ে গাঁটছড়াটা বাঁধছে, কারণ স্বাস্থ্যের সাথে তুমি কোথাও গন্ডগোল করে ফেলবে। আচ্ছা, এখানে কি পুরোহিতের অজ্ঞতা নয়, ক্যামেরাম্যান আর বিউটিশিয়ানের কোর্স, এই দুটোর অজ্ঞতা। এরপরে দেখবে ওই যে জিনিস সাজিয়ে টাজিয়ে নিয়ে আসেন তাদের, আমরা যেমনি যখন বৃদ্ধি টৃদ্ধি করাতে যাই, এখনকার পুরোহিতরা বুঝে গেছে যে যিনি ক্যামেরা করেন তার অসুবিধা হবে কাজে, আমার শত্রু নয়। তো আমরা এটা বুঝে গিয়ে আমরা চারদিক থেকে, যেই জায়গাটায় আমরা মণ্ডপ করি বা বৃদ্ধি করি, চারদিকে 1 হাত 1.5 হাত করে জায়গা ছেড়ে দিই, যাতে উনিও কাজ করতে পারেন, আমরাও কাজ করতে পারি। কিন্তু এই ক্যামেরাম্যান বা ওই যিনি শাড়ি পরায় কোনেকে, সাজায় কোনেকে, এই বিষয়গুলো তিনি ভাবেন না বা তারা ভাবেন না। এরকম বলি, আঁচলে সাথে গাঁটছড়াটা বাঁধা উচিত, তাই তার শিল্প সত্তাকে আমি সম্মান জানিয়েই বলছি, তিনি সেইভাবে তার শৈল্পিক সত্তাকে উপস্থাপন করুক যাতে আঁচলের সাথে গাঁটছড়াটা বাঁধা যায়। কিন্তু তারা আঁচলটাকে এমন করে দেয় ওড়নার সাথে বাঁধতে হয়। এবার বস্ত্র আর উপবস্ত্র তো এক কাজ করে না। বিবাহ আসরে কনেকে বস্ত্র পরাবার মন্ত্র আছে, উপবস্ত্র পরাবারও মন্ত্র আলাদা আছে। উপবস্ত্রকে বস্ত্র বলে চালিয়ে দেওয়া আর বস্ত্রকে উপবস্ত্র বলে চালিয়ে দেওয়া দুটো এক নয়। এই জায়গায় দাঁড়িয়ে এই লোকাচার বলে অনেক কিছু আমাদের এখানে মূল আদর্শ থেকে কিন্তু মানুষ সরে যাচ্ছে। এটা একটা খুব বড় প্রবলেম, মানে সংস্কৃতির দিক থেকে। এবং এর অন্যতম কারণ কি জানো, দৈনন্দিন জীবনে মানুষের সাথে শাস্ত্রের একটা দূরত্ব হয়ে গেছে, এবং প্রাচ্য শিক্ষায় শিক্ষিত হতে হতে বাঙালি হিন্দু নিজের সংস্কৃতিটাকে অনেকাংশে ভুলে যেতে শিখেছে। এবং আর একটা কথা তোমাকে মনে রাখতে হবে, সমাজে কিছু লোক আছে তারা সংস্কৃতজ্ঞ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা মার্কেটিংটা খুব ভালো বুঝেন, যেই কারণে মেজর লোক এই কথা বললে মানুষ নেবে, মানুষের গ্রহণযোগ্যতা পাবে, সেই মনোপলি কথা তারা বলে। হ্যাঁ, ঠিক যেমন পুরোহিতরা এই যে জিনিসগুলোতে, পুরোহিতের এখানে কি আছে, পুরোহিতের চাকর বাকর মনে করে পুরোহিতের। হ্যাঁ, ওটাই আমি বলতে চাইছি যে এগুলো তো ওনারা কাউন্টারও করতে পারে। আমার মঞ্চে আমি নাটক করতে উঠে পড়েছি, তখন তুমি আমাকে স্ক্রিপ্ট মুখস্থ করতে বললে আমার কিছু হবে না, স্ক্রিপ্ট মুখস্থ আমি তখন পারফর্ম করতে লাগি। বিয়ের আসরটা কখনোই বিয়ের আদর্শ বোঝাবার জায়গা নয়। এটা যদি তোমার বুঝতে হয় তাহলে আগে থেকে বুঝতে হবে, আগে থেকে সেই শ্রদ্ধাশীল হতে হবে। বর্তমান বাঙালি হিন্দু সমাজের কাছে বা সমাজের কাছে এই কর্মগুলোর কোনো গুরুত্ব নেই, এরা এটাকে সিনেমার অ্যাক্টিং মনে করে। এবং এই আমরা যখন বিয়েটাকে পুতুল খেলা বা সিনেমার অ্যাক্টিং এর জায়গায় নিয়ে এসেছি, ডিভোর্সের ফাইল কোর্টে তত বাড়ছে, পারিবারিক সম্পর্কগুলো তত ক্ষুণ্ণ হচ্ছে, একান্নবর্তী পরিবার হারিয়ে যাচ্ছে,
বাচ্চারা ফার্স্ট্রেটেড হচ্ছে, বেপথে যাচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, পাড়ার ফুটবল খেলার মাঠ নেই, ক্রিকেট খেলার মাঠ নেই। এর মুখ্য কারণ হচ্ছে বিবাহ থেকে শুরু। তার কারণ বিবাহের আদর্শ হারিয়ে গেছে, বিবাহের আদর্শ হারিয়ে গেছে। দেখো, তুমি বলবে প্রাচীন নারীরা অত্যাচারিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, হেনা হয়েছিল, তেনা হয়েছিল, এসব বলা যায় না। হওয়ার পরেও আমরা সুভাষ বোসকে পেয়েছি, আমরা স্বামী বিবেকানন্দ পেয়েছি, আমরা আশুতোষ মুখার্জিকে পেয়েছি। আজ আমরা কি পাচ্ছি, কাকে পাচ্ছি? সাইবার ক্রাইম পাচ্ছি, তাই না? মেন্টাল ডিজিজে ভুগছে এরকম লোক পাচ্ছি, মাদকাসক্ত ছেলে পাচ্ছি, অটিস্টিক পাচ্ছি, মেজরিটিতে বলছি। এবং যারা খুব মেধা সম্পন্ন তাদেরকে পাচ্ছি বিদেশগামী হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি খুব প্রতিষ্ঠিত হয়েছি, তাহলে আর ভারত থাকার যোগ্য নয়। অতি শিক্ষিত যখন হয়ে যাচ্ছি, অশিক্ষিত বাবা ইংরাজি জানে না, তাকে ওল্ড সার্ভেন্ট বলে পরিচয় করাচ্ছি। বাবা তো ইংরেজি জানে না, ওল্ড সার্ভেন্ট বলেও কিছু বুঝবে না। এইটাই হচ্ছে মূল কারণ। একটা জিনিস জানবে, আমরা দেখেছি এই শ্রীরামকৃষ্ণ মঠ মিশন থেকে পড়ছিলাম, অধিকাংশ, আমি তো সবাইকে ঘুরে ঘুরে চরিত্র বিশ্লেষণ করিনি, অধিকাংশকে দেখেছি এদের জীবনের একটা আদর্শ, নৈতিক দায়িত্ব, ডিসিপ্লিন এগুলো কিন্তু আছে। কারণ এরা ছোটবেলা থেকে এটা পাচ্ছে। ফলে এরা যখন যে কর্মটি করে সেটা শ্রদ্ধা দিয়ে করছে, ভালোবাসা দিয়ে করছে। এই শ্রদ্ধা ভক্তি যখনই হারিয়ে যাচ্ছে, তখনই তুমি বিবাহ আসরে তুমি ডিকটেট করছো পুরোহিতকে শর্ট করবো। এই যে শর্ট করবো, এই কথাটা কি? তুমি কিন্তু বিউটিশিয়ান যখন সাজাচ্ছে তখন তুমি দেখবে বিয়ে বাড়িতে কি হয়, বৃদ্ধি যখন হচ্ছে তখন তোমাকে আগেই বলে দেবে বৃদ্ধিটা শর্ট করে করবেন, ও কিন্তু একটার সময় সাজতে যাবে। মেয়ের বাবা মেয়ের মা তোমাকে বলে দিচ্ছে। এবার আমি এরকমও শুনেছি স্যার যে ছেলেকে যখন ছেলের বাবা হয়তো সে বৃদ্ধিতে বিশ্বাস মানে খুব নিষ্ঠাভাবেই করছে, ছেলেকে বলছে যে একটু বস বাবা, একটু কিছুক্ষণ বসতে হবে। ছেলে এরকম, আমি মানে বক্তব্য নিজের কানে শোনা, ছেলে বলছে যে এই তোমার বৃদ্ধির যে ব্যাপারটা এটা বেশি ইম্পর্টেন্ট নাকি আমার 80 বছর বয়স অব্দি ওই ফটোগ্রাফ গুলো সাজানো থাকবে ওটা বেশি ইম্পর্টেন্ট হবে। মানে মেমোরি ক্রিয়েট করে, ফটো ছবি মেমোরি ক্রিয়েট করে, স্মৃতি তৈরি করে। ওই জন্য বলছে যে আমি 80 বছর বয়সেও আমার এই বিয়ের যে এটাকে রিমেম্বার করতে পারবো ওইটা দিয়ে, এটার থেকে ওটা তুলনা। দুটো বস্তুই অগ্নিতে দাহ্য, মানে পুড়ে যায়। তোমার শরীরটাও আগুনে পুড়ে যাবে, আমার শরীরটাও একদিন পরে আগুনে পুড়ে যাবে। আর এই যে ফটো যেটা তোমার স্মৃতি ধরে রাখবে সেটিও আগুনে পুড়ে যাবে। দুটো বস্তুই আগুনে পুড়ে যাবে। তোমার ছবিগুলো যখন আগুনে পুড়ে যাবে, তুমি কিন্তু এটাকে আর রিস্টোর করতে পারবে না। পারবে না। কিন্তু তোমার শরীরের মধ্যে চিত্ত বলে একটি বস্তু আছে, যেই চিত্রের দ্বারা পরবর্তী জন্মে অনেকে জাতিস্বর হয়, সাধনার দ্বারা পূর্বজন্মের কথা মনে রাখতে পারে। সেইটা কিন্তু তোমার শরীরের ভেতরে আছে, সেটা কিন্তু তোমাকে পুড়িয়ে দিল বা আমাকে পুড়িয়ে দিল নষ্ট করা যায় না। এই চিত্তটাকে ধরে রাখে, যেটাকে নাভি থাকে, আমরা মরে গেলে এটাকে জলে ভাসিয়ে দিই চিত্ত। সেটা কিন্তু আমাদের জন্মান্তরের সমস্ত কিছুকে ক্যাসেট করে রেখে দেয়। ছবি তোলাটা অপ্রাসঙ্গিক আমি বলছি না, ওটা দরকার আছে, ঠিক আছে, ওটা দরকার আছে, আমরা ওটা সাপোর্ট করি, আমরা প্রত্যেকে করিও ফটোগ্রাফি। কিন্তু তার মানে এই নয় এটাকে ছাপিয়ে যাবে। শাস্ত্রীয় আছে ছাড়া আমি বৃত্তিতে 3 ঘন্টা বসতে যদি হয়, তার সাথে ফটোগ্রাফির ইম্পর্টেন্সই হারাচ্ছে, এটা কে বললো? সেটাই তো, এটা একটা মেন্টালিটি হয়েছে আর কি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমি কোনোদিন ধর্মের সাথে আমার যোগাযোগ নেই, আমার বাড়িতে কোনো পুজো পাঠ হয় না, আমি কোনো হিন্দু ট্র্যাডিশনাল কালচারের সাথে আমি যোগাযোগ নেই, তখন আমার ওটা ভালো লাগবে না। ধরো তোমাকে আমি উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে নিয়ে গেলাম, তুমি লুঙ্গি ডান্স গান শুনে অভ্যস্ত, তোমাকে যদি আমি এখন খেয়াল টুঙ্গির আসলে নিয়ে গিয়ে বসাই, তুই বসবে, তুই তো উঠে পালিয়ে আসবি। এইটাই হচ্ছে মূল। মানে ওর তো ওখানে অভিরুচি থাকবে কেন? আবার এরকম দেখা গেছে খুব বড় পদাধিকারী লোক, তিনি সময় নিয়ে বসে পুজো করছেন। এর মুখ্য কারণটাই হচ্ছে মানে তোমার সাথে বিষয়বস্তুর যোগাযোগ। অনেক ছেলে অঙ্ক দেখলে পালিয়ে যায়, তার কারণটা কি? তার মধ্যে নেশাটা জাগেনি, অঙ্কের প্রতি ভালোবাসাটা হয়নি। সবটাই চিরকাল একটা দীর্ঘ সময় ধরে আমরা দেখছি, গত 200-300 বছর ধরে, যে পাশ্চাত্য মানে শাসকরা এই হিন্দুদেরকে বুঝিয়ে রেখেছে যে পুরোহিতরা তোমাদের শত্রু। তারপরে আমাদের এটা ধ্রুব সত্য, পরবর্তীকালে এই পাশ্চাত্য শিক্ষায় উচ্চশিক্ষিত লোকেরাও এটাকে বেশ ভালোভাবে নিতে পেরেছে যে পুরোহিতরা আমাদের শত্রু। এটা নেওয়ার পরেই
আর এসবের প্রতি আগ্রহ নেই, অনীহা, অনীহা থেকে এগুলো করছে। তুমি এগুলো ওই যে বলছে না ফটোশুটটা বেশি ইম্পর্টেন্ট, খুব ভালো কথা। ওই ফটোশুটের ওখানে ওই যে বরণ কুলোটা, ওটা ফটোশুট ওরা সাজাতে পারবে? পারবে না, সেটাও পারবে না, পারবে না। খই পোড়ানোর ওই যে কৌশল, ঠিক আছে, সেটা পারবে না। তো সুতরাং সব জায়গায় তোমার পুরোহিতকেই দরকার, কিন্তু পদ্ধতি জানো না, পদ্ধতি জানো না। আর তুমি বই পড়ে করতে পারো, কিন্তু যারা টেকনিক্যাল লোক আর বই পড়া লোক দুটো কখনো এক হয় না। যারা ফিল্ডে কাজ করেছে তাদের যে অভিজ্ঞতা হাতে কলমে কাজ করার, বই পড়ে সেটা কোনোদিন হবে না। তো এইগুলো নিয়ে বিষয় না। তবে আমার যেটা বক্তব্য, প্রত্যেক দেশ, সোসাইটি এবং বংশ তার নিজস্ব কিছু সংস্কৃতি, কালচার থাকে, সেটাই সেই অঞ্চলকে, সেই বংশকে ধরে রাখে। তার সাথে নিজস্ব কালচার, আঞ্চলিক রীতি রেওয়াজ সেই অঞ্চলের পরিচয়ও বহন করে, অঞ্চলের অস্তিত্বকে ধরে রাখে। কিন্তু তার সাথে সাথে সমগ্র ভারতবর্ষে সমস্ত হিন্দুদের অনুষ্ঠানের কতগুলো বেসিক আছে, সেগুলো কিন্তু এক। তুমি সাউথ ইন্ডিয়াতে যাও, নর্থ ইন্ডিয়াতে যাও, যেখানেই যাও, যে পাণিগ্রহণ, অশ্মারোহণ, শতপদী গমন, লাজম, ধ্রুবতারা দর্শন, সূর্য দর্শন, এগুলো সব এক। তারপরে কিছু রীতি রেওয়াজ নিজস্ব, কিন্তু লৌকিক আচার বলতে যেটা বোঝায় অরিজিনালি, সেইটা আজকের মেয়েদের মধ্যে যারা স্ত্রী আচার করেন 70% জানে না। কি বললাম কথাটা? তুমি দেখবে গায়ে হলুদের কোটার কথা বলবে, হলুদ কুটে দিন, চট করে তোমাকে জিজ্ঞাসা, এটা তো লোক আচার, ফট করে বলবে যে কাঁচা হলুদ কুটবো না শুকনো হলুদ, না গুঁড়ো হলুদ দিয়ে কাজ হবে। আমি তো এরকম বাড়িও দেখেছি, কোন এক কোম্পানির হলুদের ক্রিম, বললো এই কাঁচা হলুদ বাটলে যদি গায়ে ইরাপশন বেরোয়, তো কি ভিকো না তার ক্রিম আছে, সেই ক্রিম লাগিয়ে দিচ্ছি, গায়ে হলুদ হয়ে যাবে। তো এরকমও দেখেছি। তা এইগুলোকে তুমি লৌকিক আচার বলতে পারো, ওইগুলো করছে কেন? কারণ ওই পদ্ধতি ওর জানা নেই। তুমি আজকে বলো তো চালের পিটুনি দিয়ে আলপনা দিতে, আজকে এই যে প্লাস্টিকের প্রিন্ট করা যে আলপনা এসছে, কারণ কি? কারণ হচ্ছে আমি ঘর মুছবো না। কিন্তু এটা তো একদিক দিয়ে যথার্থ বলা যায়, মানে যেটা এখানে তর্ক আসতে পারে যে যারা এই শিল্পের সাথে জড়িত নয় বা পারে না, পার্থিব শিব পূজা হয়, তার বিধি হচ্ছে নিজে হাতে শিবলিঙ্গ তৈরি করে পুজো করা। তুমি বললাম আমি টাইলস বানিয়ে নিলাম, এখানে গিয়ে মাটি ফেলবো, বের করে দেবো, নিয়ে পুজো করবো, এটা কি শিল্প সত্তা হারিয়ে গেল না? হারিয়ে গেল। কিন্তু সর্বত ভদ্রমন্ডল আঁকা হয়, এখন অনেক পুরোহিতকে আমরা দেখি তারা একটা ফর্মা তৈরি করেছে, তার নিজের যে হাত চালাবার যে কৌশলটা, সেটা নষ্ট হয়ে গেল না? হাতের লেখার জন্য আগে লোক কত সম্মান করতো, যে কি সুন্দর হাতের লেখা, হাতের লেখা এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু সময় সঞ্চয় কিছু হয় না, শক্তিকে কোনোদিন সঞ্চয় করা যায় না, শক্তি কোথাও দাঁড়িয়ে থাকে না। তোমার যে শিল্প সত্তা, তুমি যে চালের পিটুলি দিয়ে আঁকতে, তার যে সৌন্দর্য, তার তোমার ভেতরের যে আনন্দ, নিজে হাতে কাজ করার আনন্দ, সেইগুলো তো তুমি হারাচ্ছ। তোমার কাছে সময় নেই, এটা বেকার কথা। তুমি দেখবে যারা বেশি কাজ করে তারা এই কাজগুলো নিজে হাতে করে। তুমি দেখবে সমাজে যত বেশি ব্যস্ত মানুষ আছে তারা ঘুরে বাজার করে, আর যারা সারাদিন ঘরে বসে থাকে তারা অনলাইনে জিনিস বেশি কেনে। এটা তুমি দেখবে, তুমি এটা লক্ষ্য করবে, তারা নিজে হাতে রান্না করতে ভালোবাসে। তুমি দেখবে সারাদিন কাজ করার পরেও বলে না আমি রান্না করতে ভালোবাসি, বাড়িতে কেউ আসলে নিজে হাতে রান্না করে খাওয়ায়। এটা ঘটনাটা সবটাই একটা জিনিস তোমার মনে রাখতে হবে, যে আমি যখন কোনো কাজের গুরুত্ব বুঝবো তখনই সেই কাজটা করবো। যেহেতু বৈদিক কাজ কর্মের গুরুত্ব, আদর্শ বিষয়ে বর্তমান হিন্দু বাঙালি অজ্ঞ, তাই শুধু বিবাহ নয়, পুজো পদ্ধতি থেকে আরম্ভ করে সর্বত্র একটা অবক্ষয় আছে। আর কিছু লোক আছে ভক্তির নাম করে উল্টো পাল্টা কাজ করে চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে সমাজে, এর থেকে বাইরে কিছু নেই। কিন্তু এটা থেকে তো বেরিয়ে আসারও কোনো উপায় দেখা যাচ্ছে না, কারণ এটা তো খুব বৃহৎ ভাবে ছড়িয়েছে জিনিস। বেরিয়ে আসার পদ্ধতি আছে, কিন্তু সেইটা পদ্ধতিটা অ্যাপ্লাই হবে কিনা সেটা হচ্ছে বড় কথা।
পদ্ধতি হচ্ছে পুরোহিতরা যদি বিবাহ কাজ থেকে উঠে চলে আসে, যে আপনি আমাকে ডিক্টেট করলে আমি কাজ করাবো না, বাড়ি চলে যাবো। এরকম তো আমরা কিছু কিছু জায়গায় দেখেছি, পুলিশরা বিদ্রোহ করেছে, ডাক্তার কিছুদিন আগে আমরা দেখলাম ডাক্তারবাবুরা বিদ্রোহ করছে। কোনো একটা জায়গায় নিজের দীর্ঘ সুদিন দেখতে গেলে দুদিন তো তার জন্য লস করতেই হবে, লস করতে হবে। তুমি যদি মনে করছো তোমার প্রফেশনের দিনের পর দিন ক্ষতি হচ্ছে, তোমার সংস্কৃতির দিনের পর দিন ক্ষতি হচ্ছে, তুমি 4 দিন কাজ করলে না। এরকম যদি তুমি 10-20টা বাড়ি 25টা বাড়ি করতে শুরু করো, ওদের মধ্যে একটা ত্রাস তৈরি হবে, তখনই লোক ঘুরে দাঁড়াবে। সমস্যাটা এটা না, সমস্যাটা হচ্ছে কিছু সংস্কৃত লোক আছেন, সংস্কৃত পড়েছেন, এখন সংস্কৃত অনেক বড় একটা সাবজেক্ট, সংস্কৃত ব্যাকরণ নিয়ে পড়ে তিনি স্মৃতিশাস্ত্রের কথা ভাষা বলতে শুরু করলেন। এটা একটা প্রবলেম, এবং এইগুলোই দেখছি সমাজে চলছে, যে নিজের মনোবলি কথা বলে, মানে পাবলিক তো তার মনের মতো কথা শুনতে চায়, মানুষ যেটা হলে ভালো সেটা একটু তিতো হয়, তো সেই তিতো জিনিসটা বর্জন করে, কিন্তু মনোবলি কথা শুনতে চায়। এখন সবার চারদিকে দেখছি বেদবাণী, আরে বেদের থেকেই শ্রুতির থেকেই স্মৃতি। স্মৃতি কখনো, অর্থাৎ স্মৃতিশাস্ত্র কোনোদিন শ্রুতির বিরোধ করেনি বা করে না, কিন্তু এটা পাবলিককে বোঝানো যায় না। কারণ পাকা চুল নিয়ে কেউ যদি সংস্কৃতের দুটো লাইন বলে তাহলে সেই পাবলিক ভাবে কি না, উনি তো বলছেন পাকা চুল যখন অনেক, কিন্তু শুধু পাবলিক তো নয়, মানে ধরুন একটা লেভেলে গিয়ে একটা মানুষ কিছু একটা বলছেন, ভুল বা লেভেলের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আমাদের সবাই শুনছে। একটা কথা বুঝবে, স্বামীজির মতো একটা লোক বলে গেছেন যে আমি অনেক কথাই বলতে পারি, কিন্তু তুমি বিচার করবে শাস্ত্রের সাথে আমার কথার মিল আছে কিনা। ঠাকুর নিগমানন্দ তিনি বলছেন যে শাস্ত্রের সাথে আমার কথার মিল আছে কিনা। যদি তুমি দেখো শাস্ত্রের সাথে আমার কথার কোনো অমিল আছে, তাহলে তুমি শাস্ত্রবাণীকে দেবে, আমার কথাকে ত্যাগ করবে। বৃহস্পতি তিনি তার বচনে বলছেন যে কেবলম শাস্ত্র মাশ্রিত্য নচাকার্য বিনির্ণন, শাস্ত্রবাণীকে ধরেই তুমি ওই বিচার মানে সিদ্ধান্তে উপনীত হবে না। যুক্তিহীন বিচার হেতু ধর্মহানি প্রজায়তে, যদি তুমি যুক্তিহীন ভাবে অযৌক্তিক বিচার করো তাহলে তোমার ধর্মহানি হবে। সুতরাং শাস্ত্রবাণী শোনার পর তাকে বিচার করবে। আবারও স্মৃতিশাস্ত্র বলেছে যে শ্রুতি স্মৃতি বিরোধে চ শ্রুতির এব গরীয়সী, যদি শ্রুতির সাথে স্মৃতিশাস্ত্রের কোনো বিরোধ হয়, বেদের কথার সাথে স্মৃতিশাস্ত্রের কোনো বিরোধ হলো, তাহলে বেদের কথাকে নেবে, স্মৃতির কথাকে ত্যাগ করবে। স্মৃতিশাস্ত্র নিজে বলছে যে আমার কথাকেও ত্যাগ করবে। দেখো একটা জিনিস, গুরু যাকে তুমি বলছো শাস্ত্র মূর্তি, গুরু প্রণাম মন্ত্রে আছে না, বহু শাস্ত্র তার চরণে বিরাজমান, সর্বশ্রুতি শিররত্ন বিরাজিত পদাম্বুজে বেদান্তম সূর্যায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। এইরকম যেখানে শিব গুরুর ডেফিনেশন দিচ্ছেন যে সমস্ত শাস্ত্র যার মাথার মুটক স্বরূপ, সর্বশাস্ত্র শিররত্ন, এই গুরু বাক্যের সাথে যদি শাস্ত্র বাক্যের কোনো বিরোধ হয়, তাহলে গুরু নিজে বলছেন তুমি শাস্ত্র বাক্যকে নাও, আমার বাক্য ত্যাগ করো। বৃহস্পতি দেবগুরু তিনি বলছেন খালি শাস্ত্র বাক্যকে ধরে তুমি কর্ম করবে না, শাস্ত্র বাক্যটাকে ন্যায়সঙ্গত ভাবে বিচার করবে, তারপরে গ্রহণ করবে। স্মৃতিশাস্ত্র নিজে বলছে আমি স্মৃতিশাস্ত্র বলছি, কি বলছি, যে বেদের সাথে স্মৃতির যদি কোনো বিরোধ হয়, শ্রুতি বাক্য অর্থাৎ বেদের বাক্যকে নেবে, স্মৃতির বাক্যকে ত্যাগ করবে। তুমি দেখো বিবাহে তুমি বলছো লোকাচারের গুরুত্ব দেবো না বেদের গুরুত্ব দেবো, তো এখানে তো পরিষ্কার বলে দিয়েছে বেদের গুরুত্ব সবার আগে, এগুলো তো সব বেদের পরে। আজকে অনেকটাই আমরা আলোচনার মধ্যে দিয়ে অনেক কিছুই জানতে পারলাম, আরো অনেক এরকম কিছু রয়েছে যেটা আমাদের অজানা, বা এই যে যেমন স্যার বললেন যে বাঙালি হিন্দুরা অনেক কিছুই মানে জ্ঞান থেকে পিছিয়ে এসছে, যার জন্যই জানে না, চর্চাটা নেই বলে আমরা আর কি ওই যে এগুলো রয়েছে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাকভাবে শাস্ত্রীয়ভাবে ফলো করতে পারছি না। তো সেইগুলো জানার জন্যই আমরা এরকম আরও যে আমাদের অজানা অনেক জ্ঞান যেটা আমাদের অজানা রয়েছে সেগুলো নিয়ে আমরা আরও আলোচনায় আসবো, আরও আলোচনা হবে। আজকের ভিডিও অনেকটা বড় হয়ে গেছে আমরা জানি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটায় টাইম দিয়েছেন, যারা শেষ অবধি দেখেছেন। আর আমাদের এই ভিডিওটি, এই পডকাস্টটি বা এরকম শাস্ত্রীয় আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি চান যে এরকম আরও আসুক, এবং এই ভিডিওতেও আপনাদের কোথায় কোথায় কী কী মতামত রয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান, এবং যদি মনে হয় যে এরকম ভিডিও এরকম জ্ঞান আরও প্রচার হওয়া দরকার আছে, তাহলে আপনারা যদি যথাযথ মনে হয়, যদি যুক্তিযুক্ত মনে হয়, তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করুন। স্যার রঞ্জন পাঠক মহাশয়, এনাকে আমরা আবারও একসাথে বসবো, আবারও পাবো।
আপনাদের প্রশ্নগুলি যেগুলি প্রশ্নগুলি বাকি থাকে সেগুলি কমেন্টে জানান, আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর সর্বোপরি বলবো যে সকলে খুব ভালো থাকবেন। প্রণাম সকলকে। জয় গুরু, নমস্কার সকলকে।